পাসওয়ার্ডটা রিসেট করে নিতে হবে। আমি ওটা করা মানে পারতেছি না, এটা ভার্সিটি থেকে করা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবসময় কিছু কিছু জিনিস অনেক সেন্সিটিভ, যেগুলো তোমার দরকার হবে সেগুলো সবাই একটু ইয়ে রাখবা। যেমন ইমেল আর ইমেলের পাসওয়ার্ড, তোমার প্রফেশনাল লাইফে, স্টুডেন্ট লাইফে যেখানেই যাও এখন, তোমার ইমেল খুবই ইম্পর্ট্যান্ট। সো একটা ইমেল যেটা স্টুডেন্ট ইমেল ইউজ করতেছো, এটা একটু সাবধানে মেনটেন করবা আর কি। আচ্ছা, ইউজার ডিফাইন্ড ফাংশন, এখানে স্লাইডে তো দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে একটা, দেখতে পারো। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমরা ফাংশন বলতে কি কি বুঝছি, বা ফাংশন বলতে এর আগে আমি কি কি দেখছি বলতো। এর আগে মনে করো আমরা দেখছি যে কি কি ফাংশন আছে। একটা হচ্ছে মেইন ফাংশন, তাই না? একটা হচ্ছে প্রিন্ট এফ, একটা হচ্ছে স্ক্যান এফ। এই ধরনের ফাংশনগুলো আমরা দেখছি। এই ফাংশনগুলোকে কি ফাংশন বলা হয় বলতে পারবা? স্যার লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, লাইব্রেরি ফাংশনও ঠিক আছে। তবে এই ফাংশনগুলোকে বলা হয় আরেকটা নাম, সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। অর্থাৎ এই ফাংশনগুলো আগে থেকেই সিস্টেমে বিল্ট ইন করা আছে। এগুলো তো আমরা বানাচ্ছি না, এগুলো তো তোমার হচ্ছে ক্রিয়েট করাই আছে, তাই না? এই যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটার আন্ডারে আছে। তো ওই ফাংশনগুলোর কিছু কাজ ফিক্স, যেমন প্রিন্ট এফ প্রিন্ট করবে, স্ক্যানএফ ইনপুট নিবে, মেইন ফাংশনের কিছু কাজ আছে, হ্যাঁ, স্কোয়ার রুট ফাংশনের কিছু কাজ আছে। তো আমরা যেটা পড়বো এটা অ্যাকচুয়ালি আমরা সংক্ষেপে ফাংশন বলতেছি, বাট ফুল নাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। অর্থাৎ আমি নিজেই একটা ফাংশন তৈরি করব এবং আমি বলে দিব যে ওই ফাংশনটি কি কাজ করবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলছি ইউজার ডিফাইন। এটা তোমাদের নুসরাত ম্যাডামের বানানো একটা স্লাইড ছিল প্রিভিয়াসলি, এটাতেই মোটামুটি কভার হয়েছে সবকিছু। তো ফাংশন জিনিসটা আসলে এই যেটা আমরা বললাম, একটা লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন, প্রিন্টএফ, স্ক্যানএফ, আর হচ্ছে আমার ইউজার ডিফাইন ফাংশন। এখন ফাংশনটা কেন দরকার? মনে করো তোমার একটা বিশাল বড় কোড আছে 20,000 লাইনের, সেখানে মনে করো তোমার ধরো যে দুইটা সংখ্যা যোগ করার, আমি যদি সহজ এক্সাম্পল দিই, দুইটা সংখ্যা যোগ করার জন্য তোমার মনে করো 3 লাইনের একটা কোড আছে। এই যে দুইটা সংখ্যা যোগ করবা, এই কাজটা তোমার পুরা কোডে মনে করো 200 বার করতে হয়েছে। তো 200 বার তুমি যদি ওই 3 লাইনের কোডটা লিখো বারবার, তাহলে 200 ইন্টু 3 600। সেম কোড তোমাকে 600 বার লিখতে হচ্ছে। ফাংশনের কাজটা কি? আমরা এই যে যোগ করার কাজটা, এই 3 লাইনের কোড আলাদা করে লিখে একটা জায়গায় রেখে দিব, যার ফলে প্রত্যেকবার যখন যোগ করব ওই ফাংশনটাকে কল করে যোগ করতে পারবো। তাহলে কি হচ্ছে, 600 লাইনের কোডের জায়গায় আমি আলাদা করে যে 3 লাইনের জায়গায় 4 লাইন লিখতেছি বা 5 লাইন লিখতেছি, এই 5 লাইনেই মনে করো আমার কোডটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এবং তাহলে আমার কি হচ্ছে, কোডটা গুছানো হচ্ছে, যে আমার আমাকে একই কোড বারবার লিখতে হচ্ছে না, আননেসেসারি কোডের লেন্থ বড় হচ্ছে না। বুঝতে পারছো? এবং আমার ওই যোগ সংক্রান্ত যে কোড লিখছি, এটা যদি কোনো ওইখানে যদি কোনো কারেকশন করতে হয়, তা আমি এক জায়গায় কারেকশন করলেই হচ্ছে, আমাকে 600 জায়গায় কারেকশন করতে হচ্ছে না। এই হচ্ছে আমার ফাংশনের সুবিধা। তো ফাংশন পড়তে গেলে এই কয়েকটা জিনিস তোমার বারবার চোখের সামনে আসবে। হ্যাঁ, ফাংশন নেম, ফাংশন টাইপ, প্যারামিটার, ফাংশন স্টেটমেন্ট, রিটার্ন টাইপ। এর মধ্যে এই যে রিটার্ন টাইপ, প্যারামিটার, এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। রিটার্ন টাইপ আর হচ্ছে প্যারামিটার, এগুলো আমরা দেখবো, এগুলো আমরা গ্রাজুয়ালি দেখবো, সমস্যা নেই। এই দেখো, এইখানে একটা ফাংশনের এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল দেওয়ার পর আমি ডিটেলস যাচ্ছি। ফাংশন দুই জায়গায় লেখা যায়। একটা হচ্ছে এই যে মেইন ফাংশন আছে, মেইন ফাংশনের উপরে লেখা যায়, অথবা মেইন ফাংশনের নিচেও লেখা যায়। তো আমি চাইলে আমার যে মেইন ফাংশন,
এর উপরে আমি ফাংশন লিখতে পারবো, অথবা মেইন ফাংশনের নিচে এখানে যে লিখছে এখানেও ফাংশন লিখতে পারবো। তাহলে দেখো ওরা কি করছে এখানে, মনে করো আমি দুইটা সংখ্যাই যোগ করব। হ্যাঁ, তো দুইটা সংখ্যা যোগ করার জন্য ওরা একটা ফাংশন তৈরি করছে, যে ফাংশনের নাম হচ্ছে সাম, SUM। দুইটা সংখ্যা যোগ করার জন্য ওরা একটা ফাংশন তৈরি করছে, ফাংশনের নাম হচ্ছে সাম দিছে। ফাংশনের ভিতরে দেখো দুটো জিনিস লিখছে, ইন্টিজার নাম 1, ইন্টিজার নাম 2, অর্থাৎ দুইটা ভেরিয়েবল দ্বারা নিছে। এই যে ভেরিয়েবল গুলো নিছে এগুলোকে বলা হচ্ছে প্যারামিটারস বা আর্গুমেন্ট। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে প্যারামিটার অথবা আর্গুমেন্ট, দুইটাই নাম, দুইটা দুই জায়গায় নাম, বাট দুইটা সেম জিনিস। এই ফাংশনের সামনে দেখো ওরা একটা ডেটা টাইপ দিছে ইন্টিজার, এক্স্যাক্টলি মেইন ফাংশনের মতনই আমার ডিসিশনটা বা স্ট্রাকচারটা। এবং ভিতরে তারা কিছু কাজ করছে, কাজ করার পরে কিছু একটা রিটার্ন করছে, রিটার্ন ধরো যে রেজাল্ট। তাহলে এখানে কি কি হচ্ছে দেখো, আমার একটা ফাংশনের টাইপ থাকবে, ফাংশনের নাম থাকবে, আমার প্যারামিটার থাকবে, ভিতরে আমি কিছু কাজ করব এবং আমার একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে। এখন এই ফাংশনের টাইপটা কি হবে, ইন্টিজার হবে নাকি ফ্লোট হবে নাকি অন্য কিছু হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার প্যারামিটারগুলো কি কি, কয়টা হবে, একটা হবে নাকি দুইটা হবে, এটা হবে, এবং আমি রিটার্ন করব কি সেটাও ইম্পর্টেন্ট। তো আমার কাজটা ছিল দুইটা সংখ্যা যোগ করা। সো দুইটা সংখ্যা যোগ করার জন্য আমার অবভিয়াসলি দুইটা ভেরিয়েবল লাগবে, সো প্যারামিটার হিসেবে আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি। এখন এখানে ধরো যে আমি দুইটা ইন্টিজার সংখ্যাই যোগ করতেছি, যে ইন্টিজার ইন্টিজার, তাহলে ইন্টিজার সংখ্যা যদি আমি যোগ করি আমার যোগফল ইন্টিজার হবে। তাহলে এই যোগফলটা আমি ফাংশন থেকে রিটার্ন করতেছি। রিটার্ন করা মানে যখনই আমি রিটার্ন স্টেটমেন্ট দিচ্ছি এই ভ্যালুটা আবার আমার মেইন ফাংশনে ব্যাক করবে। এই ফাংশন থেকে একটা ভ্যালু রিটার্ন করলে এটা আমার মেইন ফাংশনে আবার ব্যাক করবে। এই যে রিটার্ন করতেছি রেজাল্ট ভেরিয়েবলটা, এই রেজাল্ট ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের না? তাহলে আমার ফাংশনের যে সামনে ইন্টিজার লিখছে এই জিনিসটাও হবে ইন্টিজার, এটাকে বলে রিটার্ন টাইপ। এটা ফাংশনের নেম, এটা ফাংশনের প্যারামিটার, এটাকে বলতেছি ফাংশনের টাইপ। ফাংশনের টাইপ কি হবে এটা ডিপেন্ড করবে ফাংশনটা কি টাইপের ভ্যালু রিটার্ন করতেছে। ও এখানে রেজাল্ট ভেরিয়েবলটা রিটার্ন করছে যেটা ইন্টিজার, দ্যাটস ওয়াই ফাংশনের সামনে রিটার্ন টাইপও হবে ইন্টিজার। তোমরা কে বারবার রিকোয়েস্ট দিচ্ছ, এই যে তোমাদেরকে বলি যে থেকে ক্লাসে মাঝখানে ডিস্টার্ব। স্যার অ্যাপ্রুভ দিয়েন না স্যার তাহলে। না, এই টুং 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 শব্দ করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার গেল ফাংশন। এই ফাংশনটাকে আমি কোথায় বসাবো, এই ফাংশনটা সবসময় মনে রাখবা এইভাবে, মানে ইজি যেটা সেটা হচ্ছে আমার যে মেইন ফাংশন থাকে, মেইন ফাংশন তো এখানে থাকলো, মেইন ফাংশন দেওয়ার পরে এখানে আমি মেইন ফাংশনের কাজ করতেছি, আর আমার ফাংশনটা লিখবো আমি আমার মেইন ফাংশনের উপরে, ফুল ফাংশনটা এই যে এই জিনিসটা লিখছি এই পুরো জিনিসটা আমার মেইন ফাংশনের উপরে থাকবে। এটা হচ্ছে ইজি, হচ্ছে তোমার স্ট্রাকচার। এখন মেইন ফাংশনের উপরে লিখতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে বলে ফাংশন কল করা। আমাকে ফাংশনটাকে কল করতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে ফাংশন ডিফাইন, একটা হচ্ছে ফাংশন কল। এটা যেটা করছি আমি, এটা হচ্ছে ফাংশনটাকে আমি ডিফাইন করছি, আর এটা হচ্ছে ফাংশনটাকে আমি কল করতেছি। যে ওই যে আমি ফাংশনটা বানিয়ে রেখেছি যে হেই আমার কাছে এ আর বি দুটো ভেরিয়েবল আছে, তুমি আমাকে যোগ করে আমাকে যোগফলটা দাও। সো কি করছে, ফাংশন কল করার সময় ফাংশনের নামটা লিখছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশন কোন কোন ভেরিয়েবল আমি যোগ করতে যাচ্ছি ওই ভেরিয়েবল গুলো সেন্ড করছে। বুঝতে পারছো? জি স্যার।
এইখানে কিন্তু একটা ডিফারেন্স খেয়াল করো, যখন ফাংশন কল করতেছি এই যে ভেরিয়েবল গুলো পাঠাচ্ছে এখানে কিন্তু ইন্টিজারে ইন্টিজার বি লেখে নেই, কারণ এগুলো আমার আগে থেকেই ডিফাইন করে দেওয়া হয়েছে, তাই না? বাট যখন আমি ফাংশনটা লিখতেছি এখানে কিন্তু আমার ডেটা টাইপটা বলে দিতে হবে। এবং আমি যখন ফাংশন কল করছি আমি প্রথমে এ পাঠাইছি, সেকেন্ডে বি পাঠাইছি, তাহলে আমার এইখানে নাম ওয়ান এই ভেরিয়েবলটা ক্যাচ করবে এ কে, নাম টু এটা ক্যাচ করবে বি কে, সিকোয়েন্স অনুযায়ী। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে দুটেই ইন্টিজার, বাট নট নেসেসারি যে সেম ডেটা টাইপ হইতে হবে। ফাংশনের কাজের উপর ডিপেন্ড করে বা প্রবলেমের স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে এটা ইন্টিজার, এটা ফ্লোট হতে পারে, এটা ফ্লোট, এটা ইন্টিজারে হতে পারে, দুইটাই ফ্লোট হতে পারে। বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। এখন এই যে আমি বললাম সামের ভিতরে এ বি ভেরিয়েবলটা আমি পাঠাইছি, এই দুইটা যোগের কাজ করবে। তো এখানে এসে এই দেখো তারা যোগ করছে, যোগ করে রিটার্ন করছে রেজাল্ট। এই যে রিটার্ন যে করলো, পাঠাই দিল, এই যে মেইন ফাংশন থেকে আমি ফাংশনটা কল করছি না, এখান থেকে ফাংশনটা কল করছি, তো কল করার পরে মেইন থেকে চলে যাবে এই ফাংশনের জায়গায়। ও যখন রিটার্ন করবে আবার মেইন ফাংশনের রেজাল্টটা আসবে। তো মেইন ফাংশনে যে রেজাল্টটা আসবে এটা তো ক্যাচ করতে হবে। এই ক্যাচ করার জন্য ওরা একটা ভেরিয়েবল নিয়ে নিছে আর কি, যে ও যে রেজাল্টটা রিটার্ন করতেছে এটা আমার ভেরিয়েবল আর এর মধ্যে চলে আসছে। এই হচ্ছে আমার ফাংশন। কারণ এই পুরো জিনিসটা আমি একসাথে কিভাবে লিখবো দেখো, একটা তো আমি বললাম এইভাবে লেখা যায় যে তুমি মেইন ফাংশনের উপরে ডিরেক্ট এই পুরো জিনিসটা লিখে দিবা, অথবা আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে এটা, যে তুমি ফাংশনটাকে উপরে আগে ডিক্লেয়ার করে দিলে। এটা মনে করো আরেকটা প্রশ্ন, ফাংশনটাকে প্রথমে ডিক্লেয়ার করলা যে মনে করো ওরা এভারেজ বের করতেছে তিনটা সংখ্যার, তাহলে ফ্লোট এভারেজ এই ডিক্লেয়ার করলে এতটুকু, এখানে দেখো সেমিকোলন দিয়ে শেষ করছে। এই ডিক্লেয়ার করলা, করার পরে মেইন ফাংশনের নিচে গিয়ে তুমি ফাংশনের ভিতরের কাজগুলো লিখলা। বুঝতে পারছো যে ফাংশনের ভিতরে কি হবে? দুইটা দুই রকম সুবিধা আছে। প্রথমে আমি যেটা বললাম যে ডাইরেক্ট মেইন ফাংশনের উপরে পুরো ফাংশনটা লিখে ফেলবে, এটা হচ্ছে একবারে লিখে ফেললা, ঝামেলা কম। আবার মনে করো তুমি আহ, জায়গায় কতটুকু আটবে নাকি আটবে না তুমি শিওর না, যেহেতু পরীক্ষার খাতায় লিখবা মেইন ফাংশনের উপরে। তো তুমি যেটা করতে পারো যে আগে ফাংশনটা এখানে একটু ডিক্লেয়ার করে নিলা যে আমার এটা হচ্ছে ফাংশন, দেন মেইন ফাংশনের নিচে তুমি ফাংশনের ভিতরের স্টেটমেন্ট গুলা লিখলা। এই দুইটাই কারেক্ট, বোথ অফ দ্য সিনট্যাক্সেস আর কারেক্ট। এই হচ্ছে আমার ফাংশন। দুইটা কি সেম ভাবে কাজ করবে? হ্যাঁ বুঝিনি, আরেকবার একটু বলো। আচ্ছা, দুইটা কি সেম ভাবে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, কাজ তো সেমই, জাস্ট হচ্ছে তোমার থাকার মানে লেখার পজিশনটা ডিফারেন্ট আর কি। বুঝতে পারছো? এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার আমার একটা প্রশ্ন হ্যাঁ ছিল। বলো। স্যার আমরা যখন এই ফাংশন পড়ার আগে নর্মালি কোড করতাম, তো আমরা তো স্যার লাস্টে রিটার্ন হুম। জিরো লিখতাম। তো স্যার এই জিরোর কারণে কি আমরা ওই রিটার্ন টাইপটা ইন্টিজারে রাখতাম? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তোমাদেরকে অনেক আগে শুরুর দিকে বলছিলাম যে যখন ফাংশন পড়বো তখন আমরা এটা ভালো বুঝতে পারবো যে মেইন ফাংশনের ভিতরে আমরা এই যে রিটার্ন যে জিরো লিখি, ঠিক আছে, মেইন ফাংশনের ভিতরে আমরা এই যে রিটার্ন জিরো যে লিখছি, এইটা দেখো তুমি যদি ফাংশনের স্ট্রাকচারের সাথে মিলাও, এখন এই দেখো ফাংশনের নাম আছে, ফাংশনের রিটার্ন টাইপ আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার থাকে এবং লাস্টে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে। তো মেইন ফাংশনের ভিতরে আমার কোনো প্যারামিটার পাস করতে হয় হয় না, সো এটা ফাঁকা। এখন ফাংশনের রিটার্ন টাইপ কি হবে, এই টাইপটা নির্ভর করবে ফাংশনটা কি রিটার্ন করতেছে। তো যেহেতু জিরো রিটার্ন করছে, জিরো একটা ইন্টিজার, এই জন্য মেইনের সামনে রিটার্ন টাইপ হিসেবে ইন্টিজার হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। এখানে এতটুকু পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। যদি এটা ক্লিয়ার হয়, এরপরে দেখো এখানে তুমি দেখো এই যে আমরা যে লিখলাম, হ্যাঁ মেইন ফাংশনটাই যদি চিন্তা করি আমি, তো বা এটা যদি দেখি, দেখো এখানে কয়েকটা জিনিস চিন্তার বিষয় আছে। একটা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে, প্যারামিটার। তো মেইন ফাংশনে দেখো কোনো প্যারামিটার কিন্তু নাই, কিন্তু রিটার্ন ভ্যালু আছে। সো একটা ফাংশনে এই কয়েকটা জিনিস খুবই খেয়াল রাখবা।
একটা এই যে রিটার্ন টাইপটা ঠিকঠাক লিখছো কিনা, রিটার্ন স্টেটমেন্ট আছে নাকি নাই, দরকার হচ্ছে নাকি নাই, আর হচ্ছে প্যারামিটার গুলো ঠিকঠাক বসাইছো কিনা। এই ফাংশনের এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আর ভিতরে তো মনে করো তোমার প্রবলেম সলভিং। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে স্যার দুইটা সংখ্যা তো নর্মালি যোগ করে ফেললেই হয়, দুইটা সংখ্যা যোগ করার জন্য এত কাহিনী করার কি দরকার। এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে দুইটা সংখ্যা যোগ করা, এটা মানে খুব বড় বিষয় না, এটা তো নর্মালি করা যায়। এটা তোমাকে শেখানো হচ্ছে যে ফাংশনটা কিভাবে ইউজ করা হবে। বাট তুমি যখন বড় বড় কোড লিখবা তখন তোমার বিভিন্ন পার্টিকুলার কাজের জন্য এরকম ফাংশন ক্রিয়েট করে রাখতে হয়। স্পেশালি যখন তোমরা কোনো প্রজেক্ট করবা, যেমন ওই যে যারা অনার্স প্রোগ্রামে আছো, তোমাদের যে আমি প্রজেক্ট করতে দিয়েছি, সেই প্রজেক্টে তোমরা এরকম বিভিন্ন ফাংশন হচ্ছে বানানোর চেষ্টা করবা, যে একটা কাজের জন্য ফাংশন 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 বানানো আছে। এটা কোড, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্রসিডিওর। বা তোমাদের যখন ক্যাপস্টোন প্রজেক্ট তোমরা পরের সেমিস্টারে করবা, ওইখানে আমি জানি না এক একজন হয়তো এক একভাবে করাবে, বাট ওইখানে সব কাজের জন্য এরকম আলাদা আলাদা করে দেখবা যে ফাংশন ক্রিয়েট করতে হচ্ছে। ওকে, এখন দেখো স্যার এই যে স্যার প্যারামিটার। প্যারামিটার স্যার হ্যাঁ বলো। প্যারামিটার গুলো কি ফাংশনের ভিতরে দেওয়া যাবে? ভিতরে মানে এইখানে? জি জি। ভিতরে মানে কোন জায়গায়? না এখানে কেন দিবা? এটা এটা সিনট্যাক্সটাই হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। এটার সিনট্যাক্স হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। এই দেখো, এই যে ইন্টিজার সাম ফাংশনের নামের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্যারামিটার দিতে হবে কমা দিয়ে সেপারেট করে, এবং প্যারামিটার গুলার ডেটা টাইপও মেনশন করতে হবে। দেন এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তুমি স্টেটমেন্ট গুলা লিখবা বা কাজ করবা। জি বুঝা স্যার, গেছে? বুঝতে পারছি। ওকে, এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে ফাংশন আমরা পড়তেছি, এই যে প্যারামিটার আর রিটার্ন টাইপ, এগুলোর বিভিন্ন কম্বিনেশন হতে পারে। একটা ফাংশনে প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। একটা ফাংশনে রিটার্ন ভ্যালু থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? তো দেখা গেছে প্যারামিটার এই এই কম্বিনেশনের উপর নির্ভর করে কয়েকটা আসছে, দেখো। আচ্ছা, প্যারামিটারের আরেকটা নাম হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, প্যারামিটারের আরেকটা নাম হচ্ছে আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট আছে কিন্তু কোনো রিটার্ন টাইপ নাই। ঠিক আছে, আবার মনে করো আর্গুমেন্ট আছে, কোনো কোনো আর্গুমেন্ট নাই, কোনো রিটার্ন ভ্যালু নাই। আর্গুমেন্ট আছে কিন্তু কোনো রিটার্ন ভ্যালু নাই। আবার আর্গুমেন্ট আছে, রিটার্ন ভ্যালুও আছে, এটা আমরা অলরেডি দেখছি, তাই না? যে প্যারামিটার আছে, রিটার্ন ভ্যালুও আছে। আবার কোনো আর্গুমেন্ট নাই কিন্তু রিটার্ন ভ্যালু আছে। তাহলে আমরা চারটা কম্বিনেশন। একটা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে প্যারামিটার আছে, রিটার্ন টাইপ আছে। একটা হচ্ছে প্যারামিটার থাকবে না, রিটার্নও থাকবে না। একটা হচ্ছে প্যারামিটার থাকবে কিন্তু রিটার্ন থাকবে না। আর একটা হচ্ছে প্যারামিটার থাকবে না কিন্তু রিটার্ন থাকবে। এটা আমরা দেখি কিরকম হয় এক্সাম্পল। যেমন এই উদাহরণটাতে দেখো, এই উদাহরণটাতে কিন্তু ওদের কোনো প্যারামিটার এখানে দেওয়া নাই। ঠিক আছে, আবার এখানে কোনো দেখো রিটার্ন ভ্যালুও নাই। হ্যাঁ, সো প্যারামিটার নাই, রিটার্নও নাই। তাহলে ফাংশনের ভিতরে যা কাজ হয়েছে এখানেই কাজ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি কোনো রিটার্ন না থাকে, যদি কোনো রিটার্ন না থাকে, রিটার্ন যদি না থাকে তাহলে তুমি ফাংশনের টাইপ ভয়েড দিতে পারো। এইখানে এই যে ইন্টিজারের পরিবর্তে, ইন্টিজার দিলেও ইটস ওকে, এখানে ইন্টিজারের পরিবর্তে তুমি ভয়েড দিতে পারো। ভয়েড মানে হচ্ছে নো রিটার্ন টাইপ। বুঝা গেছে? তাহলে নো আর্গুমেন্ট এবং নো রিটার্ন টাইপ। হ্যাঁ, ফাংশনের ধরো ক্যারেক্টারিস্টিক্সটা এমন হয়েছে যে কোনো প্যারামিটার পাস করতে হচ্ছে না এবং কোনো ভ্যালুও রিটার্ন করতে হচ্ছে না, যা কাজ হচ্ছে ভিতরে করে ফেলতে হচ্ছে। যেমন ওরাও দুইটা সংখ্যা যোগই করছে, বাট এখানে মেইন ফাংশন থেকে কোনো প্যারামিটার নিয়ে আসে নাই এবং এই ফাংশন থেকে কোনো প্যারামিটার পাসও করে নাই। এখন তোমরা বলতে পারো যে স্যার তাহলে কখন আমরা প্যারামিটার দিব, আর হচ্ছে কখন আমরা রিটার্ন পাস করব বা কখন করব না। এটা একটু প্রবলেম স্টেটমেন্টের উপর নির্ভর করবে। মনে করো যে তোমার এই ফাংশনে যে কাজ করছো সেই ভ্যালুটা মেইন ফাংশনে অন্য কোনো কাজে আবার ইউজ হচ্ছে, সেক্ষেত্রে আমাকে ভ্যালুটা রিটার্ন করতে হবে। হ্যাঁ, সেরকম যদি না হয় তাহলে মনে করো যে এমন কোনো প্রবলেম স্টেটমেন্ট আছে যে
ফাংশনটাকে জাস্ট কল করতে হবে, কল করে ও ফাংশনের ভিতরে কিছু কাজ করে ফেলবে। তখন আমার মনে করো যে প্যারামিটার দরকার নেই, রিটার্নও দরকার নেই। এটা একটা টাইপ গেল। আরেকটা টাইপ মনে করো এখানে দেখো ওরা কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার কিন্তু পাস করে নাই। এই দেখো সামের ভিতরে কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করে নাই, কিন্তু ওরা আবার একটা ভ্যালু রিটার্ন করছে। হতে পারে যে ওরা ফাংশনের ভিতর কোনো কাজ করছে, সেই কাজের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা মেইন ফাংশনে গিয়ে প্রিন্ট করছে। হ্যাঁ, আর তোমরা বলতে পারো যে স্যার এইটা তো মেইন ফাংশনে প্রিন্ট করলেও হয়, এখানে প্রিন্ট করলেও হয়। হ্যাঁ হয়, এটা তো তোমাকে আমি এক্সাম্পল দেখার জন্য বুঝাচ্ছি যে কি কি ধরনের হইতে পারে। হ্যাঁ, এখন তুমি মেইন ফাংশনে প্রিন্ট করবা নাকি ইউজার ডিফাইন ফাংশনে প্রিন্ট করবা, এটা নির্ভর করবে পুরোপুরি তোমার প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে তার উপর। ঠিক আছে, কিছু বলা না থাকলে ইউ আর ফ্রি টু ডু এনিথিং, বাট প্রবলেম স্টেটমেন্ট ভালো করে বুঝতে হবে যে কাজটা কি করতে বলছে। হ্যাঁ, এই হচ্ছে আমার মোটামুটি ফাংশন এবং ফাংশনের বিভিন্ন স্ট্রাকচার এবং ক্যাটাগরিজ। বলো, ফাংশন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলো এখন। স্যার ফাংশন প্রবলেম মোটামুটি স্টেটমেন্টের এক্সাম্পল দেখাইলে ভালো হতো। এক্সাম্পল হচ্ছে মনে করো যে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, ভালো কথা মনে করছো। এই দেখো, তোমরা একটা জিনিস ভালো করে পড়বা, একটু লিখে নাও। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে অনেক, কারণ যেহেতু তোমার যদি ফাংশন ওই সেটে থাকে, এই যে ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা কি পড়তেছি, যে তোমার ইন্টিজার ফ্লোট এগুলো পড়ছি না। আরেকটা জিনিস লিখবা যে অ্যারে কে কিভাবে আমি ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করব, অথবা ইউজ করব অ্যারে অ্যাজ এ ফাংশন প্যারামিটার। স্লাইডে অ্যারেটা দেওয়া নাই, আর তোমরা অ্যারেটা দেখবা। ঠিক আছে, অ্যারে কে কি আমি কিভাবে ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করব, এটা ইম্পর্টেন্ট। খুব সহজ, কঠিন কিছুই না। তো এই অ্যারে এবং ফাংশন এটা মিলে প্রশ্ন আসে, তাহলে তো বুঝতে পারতেছো যে ফাংশন আসলে এখানে কোনো অ্যালগরিদমিক কিছু নাই, বা এখানে প্রবলেম সলভিং টাইপের কিছু নাই। এটা কোড লেখার একটা ধরন, গুছায় কোড লেখার একটা ধরন। সো তোমার যে কোনো প্রবলেম দিতে পারে, যে কোনো অ্যারে রিলেটেড প্রবলেম, স্ট্রিং রিলেটেড প্রবলেম, তোমার মনে করো যে এতদিন পর্যন্ত যেই প্রবলেমগুলো করছো সেই প্রবলেমগুলো, এনিথিং, যে কোনো প্রবলেম দিয়ে বলতে পারে যে এটাকে ফাংশন ইউজ করে, ইউজার ডিফাইন ফাংশন ইউজ করে সলভ করো। বুঝতে পারছো? এবং খেয়াল রাখবা যে ফাংশনের নাম কি বলে দিছে নাকি, বা ফাংশনের প্যারামিটার কয়টা হবে বলে দিছে নাকি। অনেক সময় বলে দেওয়া থাকে না, সেক্ষেত্রে তোমাকে ডিসাইড করতে হবে কোনটা প্যারামিটার আছে। যেমন আমি তোমাদের একটু কোড করে দেখাই, প্রবলেম তুমি একটু দেখতে চাইলা, সেক্ষেত্রে কারো কোনো প্রশ্ন থাকলে বলো এর মধ্যে। Any questions? মনে করো, ভালো করে খেয়াল করো আমি কিভাবে লিখতেছি এগুলো। দুইটা সংখ্যা যোগের কাজই যদি আমি করি, তো মনে করো আমি দুইটা ভ্যালু নিলাম, ইন্টিজার এ বি। এটা মনে করো আমি ইউজারের কাছ থেকে, অলওয়েজ ইউজারের কাছ থেকে ইনপুট নিবা। হ্যাঁ, এখন এই ভ্যালুগুলো আমি যোগ করব। যোগ করার পর মনে করো আমি এখানে ফাংশন আমি কি করব, এখানে ফাংশন কল করতে হবে। ঠিক আছে, আর এই যে stdio.h এইটার নিচে আমাকে ফাংশন ডিফাইন করতে হবে। বুঝতে পারছো? দুইটা কাজ, একটা ফাংশন ডিফাইন করা, একটা ফাংশন কল করা। মেইন ফাংশন থেকে ফাংশনটাকে আমি ডাক দিব যে তুই এদিকে এসে আমার এই দুটো যোগ করে দিয়ে যা। তো যোগ যে করে দিয়ে যাবে সেটা তো আমার এখানে থাকতে হবে ফাংশনটা। সো মনে করো আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম যোগ করার জন্য, তো সেটা মনে করো আমি নাম দিলাম সাম। কোনো কিওয়ার্ডস কিন্তু ফাংশনের নাম দেওয়া যাবে না, কেয়ারফুল। এখন এখানে আমি যোগ করব কি, আমি যোগ করব মনে করো এ আর বি, সো এই দুটো ইন্টিজার টাইপের ডেটা। তাহলে এখানে আমি যে দুটো ভেরিয়েবল নিব, এই দুটো আমার
ইন্টিজার হইতে হবে। মনে করি ইন্টিজার এখানে নিলাম এক্স, ইন্টিজার নিলাম ওয়াই। এই ভেরিয়েবলের নাম আর এই ভেরিয়েবলের নাম সেম দেওয়া যেতে পারে, তবে আমি সাজেস্ট করব সেম না দেওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে এইটার ভিতরে এখন আমি মনে করো যে নিলাম ইন্টিজার, ধরো যে এস ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, যোগ করলাম। যোগ করে আমি এখন রিটার্ন করব যোগফলটা, তাহলে রিটার্ন করতেছি এস। এখন এস এস কি ছিল? এস ছিল ইন্টিজার। তাহলে আমার সামের রিটার্ন টাইপ ফাংশনের সামনে যেটাকে বসে এটাকে বলে রিটার্ন টাইপ। তাহলে ফাংশনের রিটার্ন টাইপ হয়ে গেল ইন্টিজার। তাহলে এটা আমার হয়ে গেল একটা ফাংশন, ঠিক আছে? এখন এই ফাংশনটাকে আমি কল করব মেইন ফাংশন থেকে। তাহলে কল করার জন্য সিম্পলি আমি ফাংশনের নামটা লিখবো, আর কিছুই না, এবং প্যারামিটার পাস করব। এখন প্যারামিটার পাস করার সময় দেখতে হবে আমার ফাংশন যে আমি ডিফাইন করছি এই ফাংশনটা কোনো প্যারামিটার নিচ্ছে কিনা। হ্যাঁ, সে দুইটা প্যারামিটার নিচ্ছে, এই দুইটা ইন্টিজার টাইপের, এবং ফাংশনে তাহলে আমি যোগ করার জন্য দুইটা ভ্যালু পাঠাবো আর্গুমেন্ট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই যে আর্গুমেন্ট আর প্যারামিটার দুইটা ওয়ার্ড বলতেছি না, যখন আমি ফাংশন কল করতেছি তখন এটাকে বলে আর্গুমেন্ট, আর যখন আমি ফাংশন ডিফাইন করতেছি তখন এটাকে বলে প্যারামিটার। এটাই ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই। এখন এই যে ফাংশনটা আমি কল করছি, ও কাজ করছে, রিটার্ন করছে। এখন রিটার্ন করলে সেই ভ্যালুটাকে আমাকে একটা রিসিভ করতে হবে। মনে করো আমি নিলাম এখানে a is equals to sum, ঠিক আছে? ইন্টিজার দিয়ে দিই, এটা মনে করো যে এডিশন নিলাম, মনে করো জাস্ট নরমালি, আচ্ছা এড দিলাম, যাও ইন্টিজার add equals to sum। এখন আমি এটা প্রিন্ট করে দিই, ঠিক আছে? আমি কোডটা যদি রান করি এখন দেখি কি হয়। সেই ইনপুট চাচ্ছে দুইটা, মনে করো আমি নিলাম 3 আর 5, এই দেখো সাম ইকুয়ালস টু 8। বুঝা গেছে? দেখো এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে বলো। এটা হচ্ছে একটা ফাংশনের বেসিক স্ট্রাকচার। স্যার ইন্টিজার অ্যাড ইকুয়াল সাম এবি, এখানে স্যার সাম এবি দেওয়ার কারণটা? ওই যে ফাংশন আমি কল করতেছি এখানে, আমি এই ফাংশনটা কল করতেছি, ফাংশন কল করব কিভাবে? ফাংশনের নামটা লিখবো, জি নামটা স্যার। লেখার পরে ফাংশনের ভিতরে আমার প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করতে হবে। তাহলে কোনটা কোনটা আর্গুমেন্ট আমি পাস করব সেটা আমি লিখছি। এইটার লেখা মানে হচ্ছে যখনই আমি এটা লিখছি তখনই সে টুক করে এখানে চলে যাবে যে আচ্ছা সাম নামের ফাংশনটা কোথায় আছে, উপরে আছে। এসে ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই, সে দুইটা প্যারামিটার চাচ্ছে, তাহলে দুইটা প্যারামিটার আমি দিছি কিনা, এ আর বি দিছি, দুইটাই স্যার ইন্টিজার। এখানে তাহলে এক্স ওয়াই দেওয়া যেত না? কোথায়? স্যার এই যে সাম পরে স্যার ব্র্যাকেট এ কমা বি এখানে? না দেখো, মেইন ফাংশনের ভিতরে কি এক্স ওয়াই আছে? না স্যার। মেইন ফাংশনের ভিতরে কিন্তু এক্স ওয়াই নাই। তোমার মেইন ফাংশনের ভিতরে কোন দুইটা ভেরিয়েবল তুমি ইনপুট নিছো? এ আর বি। এ আর বি। তোমাকে পাস করতে হবে এ আর বি। এইখানে আসার পর এটা কিন্তু মেইন ফাংশনের সম্পূর্ণ বাইরে। তো এইখানে এসে তুমি এই এই ডেফিনিশনটাও কিন্তু কোথায় হচ্ছে? ফাংশনের ভিতরে। এইখানে এসে তুমি ডিফারেন্ট ভেরিয়েবল নিবা। এই এক্স ওয়াই এর সাথে মেইন ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবলের সম্পর্ক নাই, কারণ এটা মেইন ফাংশনের স্কোপের পুরোপুরি বাইরে। জি স্যার, বুঝতে পারছি। এই যে আমি এ পাঠাচ্ছি, ও এ কে রিসিভ করবে এক্স, এই যে আমি বি পাঠাচ্ছি, বি কে রিসিভ করবে ওয়াই। বুঝতে পারছো? জি স্যার। এখন মনে করো এই যে ফাংশনের সুবিধাটা কি, মনে করো আমি এখানে ইন্টিজার মনে করো পি ইকুয়ালস টু 5, কিউ ইকুয়ালস টু 4 নিলাম ফর এক্সাম্পল। এখন এই দুটো সংখ্যা যদি আমি যোগ করতে চাই, আমি কিন্তু আবার ইন্টিজার এই পি প্লাস কিউ এই ধরনের লিখতেছি না। আমি কি করব? আমি সিম্পলি এই ফাংশনটাকে আবার কল করব, মনে করো ইন্টিজার অ্যাড টু সাম, আমি এখানে পাঠিয়ে দিচ্ছি পি কিউ, তারপরে মনে করো প্রিন্ট করে দেব সিম্পলি
মনে করো সাম 2, মনে করো অ্যাড 2, তাহলে দেখো কি হয়, ধরো যে 2 3, তাহলে 2 3 আমি ইনপুট দিছি, তাহলে আমার একটা রেজাল্ট আসা উচিত 5, আবার পি কিউ নিছি 5 4, তাহলে একটা উচিত 9। দেখছো আসছে? এটাই হচ্ছে আমার ফাংশনের সুবিধা, যে আমি ফাংশনটাকে এইখানে কল দিলেই, তুমি মনে করে যোগের কাজে এই ফাংশনতে কোনো চেঞ্জ করতে চাও, তাহলে মনে করো এক জায়গায় চেঞ্জ করলেই হচ্ছে, তোমাকে প্রত্যেকবার চেঞ্জ করতে হচ্ছে না। এই বুঝে গেছো? স্যার ডাবল ইন্টিজারটা একটু বুঝান না স্যার, একটু বুঝালে ভালো হতো। কোনটা? ডাবল যে ভেরিয়েবল নিয়েছেন, যেটা ইন্টিজারে এ টু 4 5 আর স্যার দুইটা যে মান আসছে, সাম আর সাম 2, যেটা 5 আর 9। এই যে দেখো, এই যে দেখো আমি এখানে কি করছি, আমার তো এতটুকু ছিল প্রথমে ইনিশিয়ালি, তাই না? এই যে এতটুকু ছিল কোড, যে আমি একটা ফাংশন লিখছি, ফাংশনের দুইটা ভ্যালু পাঠাইছি, পাঠানোর পরে যোগ করে আমার সাম 5 আসবে, এতটুকু তো বুঝছিলাম। জি 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 স্যার, বুঝছি। হ্যাঁ, এখন আমি করছি কি, একটা ফাংশন আমি মাল্টিপল বার ইউজ করতে পারি, ফাংশন ইউজ করার যেটা সুবিধা। সো আমি কি করছি, নতুন দুইটা ভেরিয়েবল নিছি পি আর কিউ, এই দেখো এখানে, ঠিক আছে, নতুন দুইটা ভেরিয়েবল নিছি পি আর কিউ, এখন এই দুইটা আমি যোগ করব। তো এই দুইটা যোগ করার জন্য আমি কি করছি, আবার সাম ফাংশনটা কল করছি, কল করে এবার এ আর বি এর পরিবর্তে যেহেতু আমি পি আর কিউ যোগ করব, সো পি আর কিউ কে আমি ফাংশনের ভিতরে পাঠাই দিচ্ছি। তো একইভাবে পি কে রিসিভ করছে এক্স, কিউ কে রিসিভ করছে ওয়াই, তারপর তারা যোগ করে রিটার্ন করছে এস, রিটার্নটা আমি ইন্টিজার অ্যাড টু এই ভেরিয়েবলে রিসিভ করছি ভ্যালুটা, দেন আমি প্রিন্ট করে দিছি অ্যাড টু। বুঝা গেছে? আচ্ছা জি স্যার, স্যার। আমরা প্রিন্ট ফাংশনটাও কি মানে ওই ফাংশনে দিয়ে দিতে পারি? কোনটা প্রিন্ট ফাংশনটা? জি স্যার। হ্যাঁ, দিয়ে দিতে পারি, বাট এখানে আমি তোমাদেরকে যেহেতু ফাংশনের প্যারামিটার, রিটার্ন টাইপ এগুলো শেখাচ্ছি, সেহেতু আমি এখানে রিটার্ন করার পরে মেইন ফাংশনে প্রিন্ট করতেছি। বুঝতে পারছো? তুমি যদি এই ফাংশনের ভিতরে প্রিন্ট করে দিতা, তাহলে আসলে এখানে রিটার্নের খুব একটা কাজ থাকতো না। দেখছো, ফাংশনের এই ভ্যালুগুলো কিন্তু আমাকে চেঞ্জ করতে হচ্ছে না, বাট আমি সিম্পলি আমার যোগের কাজগুলো আমি মাল্টিপল বার করতে পারতেছি। দেখো, স্যার ইউজার ডিফাইন্ড ফাংশনের ভিতরে কি ইনপুট করা যায় স্ক্যানফ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, করা যায়, সবই করা যায়, তুমি এই ফাংশনের ভিতরে সবই করতে পারবা। এই ফাংশনের ভিতরে তুমি স্ক্যানএফ, প্রিন্টএফ যা খুশি সবই করতে পারবা, কোনো সমস্যা নেই। তোমার যদি এখানে ইনপুট নিতে হয়, তুমি ইনপুট নিতে পারবা, কোনো অসুবিধা নেই। বুঝছো? জি স্যার। এটা আমরা দেখলাম একটা ফাংশন, তাই না? আমরা মাল্টিপল ফাংশন ক্রিয়েট করতে পারি। মনে করো এটা আমার কি ছিল, সামের জন্য। এখন একইভাবে ফাংশন ডিফাইন, এটা মনে করো ফর সাম। একইভাবে আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করতে পারি, মনে করো যে এটা হবে ফাংশন ডিফাইন ফর, মনে করো যে হচ্ছে সাবট্রাকশন, বিয়োগের জন্য। তাহলে মনে করো আমি ইন্টিজার এখানে নিলাম, মনে করো ফাংশনের নাম দিলাম সাব, ঠিক আছে? ইন্টিজার এক্স ওয়াই থাকতে পারে, কোনো সমস্যা নাই, ইন্টিজার এসও থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট তাহলে আমি চেঞ্জ করে দিব কি, এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি চেঞ্জ করে দিব এক্স মাইনাস ওয়াই। এখন আমি সেম ভেরিয়েবল দুই জায়গায় কেন নিতে পারতেছি? কারণ এগুলো এই ফাংশনের ভিতরে, এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। তাহলে এই এক্স এর ভ্যালু এই ফাংশনে যা হয়েছে, এটার সাথে এই ফাংশনের এক্স এর ভ্যালুর কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছো? সম্পূর্ণ ডিফারেন্ট। সো আমি দেখো দুইটা ফাংশন ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ইন্টিজার সাম, যেটা হচ্ছে আমার যোগ করার জন্য, এখানে আমি এক্স প্লাস ওয়াই করছি। আরেকটা ফাংশন আমি ক্রিয়েট করলাম ইন্টিজার সাব, যেখানে আমি বিয়োগের কাজ করতেছি। বুঝতে পারছো? তাহলে এখন আমি এই যে মেইন ফাংশন যে ক্রিয়েট করছিলাম, এখানে আমি যখন আমি এটাকে কল করছিলাম, ধরো আমি প্রথম ফাংশনটা যদি দেখি যে এ আর বি, মনে করো এ আর বি এর আমি যোগফলও বের করতে চাই, বিয়োগফলও বের করতে চাই, তাহলে যোগফল বের করার জন্য আমি এটা কল করছি। একইভাবে আমি যদি বিয়োগফল বের করতে চাই, তাহলে এখানে মনে করো যে ফর সাবট্রাকশন, বিয়োগফল বের করার জন্য আমি কি লিখতে পারি, মনে করো যে অ্যাড নিলাম, এটা মনে করো যে ফাংশনের নাম আমার কি ছিল, ফাংশন নাম আমার সাব, কিভাবে আমি এ বি পাঠাই দিছি,
এখন এখানে একটা ভ্যালু মনে করো আমি নিলাম সাবট্রাকশন, তো এসইউবিটি সাবট্রাকশন মনে করো নিলাম, তাহলে আমি এখানে প্রিন্ট করে দিব এসইউবিটি। দেখো এতটুকু বুঝছো কিনা, যে আমি যোগ করার জন্য যে কাজটা করছিলাম সেম কাজটাই আমি এখন বিয়োগফলের জন্য করতেছি, এবং ভ্যালু আমার আগে ইনপুট নেওয়া আছে, জাস্ট আমার ফাংশনের নামটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এতটুকু যদি আমি একটু রান করে দেখি, মনে করো নিলাম হচ্ছে 6 আর মনে করো 2, তাহলে আমার যোগফল আসা উচিত 8 এবং বিয়োগফল আসা উচিত কত, 4। দেখি আমার এটা আসে কিনা। আসছে? জি স্যার। হ্যাঁ, এখন দেখো বুঝতে পারবে না, এরকম পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, মনে করো পরীক্ষায় বলবে যে প্রিপেয়ার এ ক্যালকুলেটর যারা যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করবে এবং প্রত্যেকটার জন্য ফাংশন ক্রিয়েট করো। তাহলে এই যে আমি যোগ আর বিয়োগের জন্য ফাংশন ক্রিয়েট করছি, তোমরা গুণ আর ভাগের জন্য করতে পারবে না ফাংশন ক্রিয়েট? জি স্যার পারবো। হ্যাঁ পারবো। জি স্যার পারবো। হ্যাঁ, এইভাবে তোমরা একটু সলভ করবে। ফাংশন কঠিন না, তোমরা যদি প্যারামিটার গুলো বুঝো, রিটার্ন টাইপটা বুঝো, তাহলে দেখবা যে এটা সহজ হয়ে গেছে। হ্যাঁ, এখন ভিতরে যে প্রবলেম দেওয়া আছে, প্রবলেম তো মনে করো যে ওটা তো প্রবলেম সলভিং এর তুমি যদি লজিক খুঁজে না পাও সেটা মনে করো অন্য হিসাব। বাট তুমি যদি এই যে ফাংশন কল করো ঠিকভাবে, ফাংশনের ফাংশন ডিফাইন করো ঠিকভাবে, ভিতরের লজিক ভুল হতে পারে, বাট তোমার ফাংশনের স্ট্রাকচার গুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে তুমি মনে করো যে একটা নাম্বার পাবা। বুঝতে পারছো? যদিও লজিকেই বেশি নাম্বার, বাট ফাংশনের ক্ষেত্রে যদি ফাংশন কল, ফাংশনের প্যারামিটার, ফাংশন রিটার্ন টাইপ ঠিকঠাক থাকে, তাহলে আমি ওই দিক থেকে একটা নাম্বার দেই, পার্শিয়াল মার্কিং। বুঝে গেছো? জি স্যার। ওকে, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো বা দেখতে থাকো, ততক্ষণ আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্ট মনে হয় অ্যাক্রেডিটেশন পেয়ে গেছে, বুঝছো? একটু আগে নিউজ আসলো, তোমরা দেখছো কিনা আই এম নট শিওর। হেড স্যার কিছু বলেনি এখনো, বাট হয়তো পেয়ে গেছে। পেয়ে গেলে ভালো, ট্রিপলি তো আগে পেয়েছিল। জি স্যার, আমি পাইছে। পাইছে না? হ্যাঁ স্যার, আমাদের গ্রুপের উফ, নোটিশ এইটার জন্য যে কি কত যে কাহিনী করতে হয়েছিল, মানে অমানুষিক পরিশ্রম। এই যে তোমাদের যে আমরা এত কিছু ডকুমেন্ট নেই, এই নেই, হাবিজাবি নেই, এটা তো তোমরা তো জাস্ট একটা দিক দেখো, তোমাদের রেজাল্ট যে আমরা দিই, রেজাল্টের পরে যে কি কি করতে হয় তোমাদের নো আইডিয়া, খুবই প্যাথেটিক কাজ। আচ্ছা, অ্যাবাউট রেজাল্ট, তোমাদের মিডের রেজাল্টটা দিতে আমার একটু দেরি হচ্ছে, আমি আসলে খুবই দুঃখিত। সাধারণত আমার দেরি হয় না, এবারে একটু দেরি হচ্ছে, তো হয়তো আমি ঈদের আগে দিতে পারতেছি না, ঈদের পরে হয়তো দিব, ঠিক আছে? তো অপেক্ষা করতে হবে কষ্ট করে। আমাদের বাকি আছে কি কি, আমাদের কুইজ একটা বাকি আছে না? জি স্যার। প্লিজ প্রেজেন্টেশন। আচ্ছা, প্রেজেন্টেশন বাকি আছে। আচ্ছা, প্রেজেন্টেশনের টপিক, প্রেজেন্টেশনের বিষয়টা আমি দিয়ে দিই তাহলে। প্রেজেন্টেশন তোমরা কিভাবে দিবা? প্রেজেন্টেশন গ্রুপ, তোমরা কি গ্রুপ কোনো কোর্সও প্রেজেন্টেশনের? জি না স্যার, স্যার কোনো ভুল নেই। গ্রুপ গ্রুপ দেওয়া হয়েছে গত সেমিস্টারও। আচ্ছা, গ্রুপ তোমরা কয়জন করে করছিলে এর আগে? 5 জন। 5 জন করে। আচ্ছা ঠিক আছে, 5 জন করেই করো। আমি একটু ছোট্ট করে বলে দিই যে আমার প্রেজেন্টেশনটা কিরকম হবে। প্রেজেন্টেশনটা হবে এরকম, খুবই ভালোভাবে শোনো কনসেপ্টটা, কারণ কনসেপ্ট ঠিক না থাকলে প্রেজেন্টেশনের নাম্বার পাবা না। প্রেজেন্টেশনের কনসেপ্টটা হচ্ছে এরকম, তোমরা টিপিক্যালি এর আগে প্রেজেন্টেশন দিছো কিভাবে, যে যে কোনো একটা টপিক হয়তো চুজ করছো, সেই টপিকের উপরে প্রেজেন্টেশন দিছো, তাই না? এরকম দিছো কি নাকি ডিফারেন্ট? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা খুবই বোরিং এবং বিরক্তিকর। হ্যাঁ, এই তোমরা মনে করো যে একটা টপিক চুজ করবা, সেটা প্রেজেন্টেশন দিবা, এটা আসলে খুবই বোরিং একটা জিনিস। তো তোমরা যেটা করবা, এটাকে একটু ইন্টারেস্টিং বানাইতে হবে। সেটা হচ্ছে তোমরা যে কোনো টপিক চুজ করতে পারো, একটা টপিক মাল্টিপল গ্রুপ চুজ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট ওই টপিকটা যে তোমরা বুঝাবা সেইখানে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হবে। তোমার আশেপাশে ডানে বায়ে তুমি যেই এক্সাম্পল দেখতে পাচ্ছ, ইট ক্যান বি ভেরি সিলি, বাট ইট ক্যান বি ভেরি ফানি, বাট রিলেটেবল হইতে হবে। বুঝতে পারছো? ইউ হ্যাভ ফ্রিডম
টু ডু এনিথিং। তোমরা যদি কোনো প্রেজেন্টেশনে কোনো কস্টিউম পরে আসতে চাও, তোমরা কোনো যদি ধরো যে লুঙ্গি পরে আসতে চাও, যেটা তোমার লুঙ্গি তোমার প্রেজেন্টেশনের টপিকের সাথে কোনো রিলেভেন্ট, তুমি করতে পারো। মেক ইট ইন্টারেস্টিং, সহজ কথা হচ্ছে এটা। ফর এক্সাম্পল আমি যদি দেই, প্রিভিয়াসলি আমি যেই ব্যাচগুলোতে নিছি প্রেজেন্টেশন, মনে করো একটা গ্রুপ সিলেক্ট করছে অ্যারে প্রেজেন্টেশন টপিক। এখন অ্যারে বুঝাবে কিভাবে? তো ওরা কি করছে, ওরা একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে সামনাসামনি, ঠিক আছে, যে স্যার বিস্কুটের প্যাকেটটা হচ্ছে অ্যারে। বিস্কুটের প্যাকেটটা কিভাবে অ্যারে হচ্ছে? স্যার এই যে বিস্কুটের এই যে খাপ 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 গুলো আছে, এগুলো হচ্ছে স্যার অ্যারের ইন্ডেক্স, বিস্কুট গুলো হচ্ছে স্যার অ্যারের এলিমেন্ট। ওকে ফাইন। তো বলছে স্যার এই দেখেন আমি হচ্ছে প্রথমটা হচ্ছে বিস্কুট 0, বিস্কুট 1, ঠিক আছে। স্যার তারপরে বলছে স্যার একটা এলিমেন্ট যদি আমি ডিলিট করতে চাই, ওরা একটা বিস্কুট নিয়ে খেয়ে ফেলছে, ঠিক আছে, সামনেই, যে স্যার এই দেখেন অ্যারে এলিমেন্ট আমার ডিলিট হয়ে গেছে। স্যার এখন অ্যারে অ্যাড করব কিভাবে, অন্য অ্যারে কপি করব কিভাবে? তো নতুন আরেকটা বিস্কুটের প্যাকেট ফাঁকা ছিল, এই বিস্কুটগুলো নিয়ে ওই বিস্কুটের প্যাকেটে রাখছে, দেখেন ইন্ডেক্স ওয়াইজ আমি রাখছি। সো এই যে জিনিসটা বুঝে গেছে। সো তখন এটা একটু ফানি হয়। একটা গ্রুপ চুজ করছে, মনে করো যে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, খুবই সিম্পল, বাট ওরা সব থেকে বেশি মার্কস পাইছিল। ওরা কি করছে, ওরা একজন টিচার সাথে একজন স্টুডেন্ট আর বাকি দুজন স্টুডেন্ট সাথে, আরেকজন পাশে ছিল, ও আর একটু কাজ করছে প্রেজেন্টেশনে, অন্য কাজ করছে। তো ওরা কি করছে, ওরা চেয়ার নিছে, যে স্যার আমাদের চেয়ার লাগবে, ভালো কথা, চেয়ার নাও। চেয়ার নিয়ে ওরা পরীক্ষা হলের এনভায়রনমেন্ট তৈরি করছে, যে ওরা 3 জন স্টুডেন্ট বসছে, একজন ফ্যাকাল্টি সাথে, আরেকজন হচ্ছে মনে করো যে পাশে আরেকজন ফ্যাকাল্টি সাথে। তো ও বলছে যে নকল নিয়ে আসছে, একটা কাগজ পাস করছে, যে পাস করার পর বলছে যে যদি নকলটা ফ্যাকাল্টি ধরতে পারে তাহলে সিট চেঞ্জ করে দিবে। তো এটা একটা কন্ডিশন, সিট চেঞ্জ করে দিছে। আবার কি করছে, যে যদি ফোন ধরতে পারে তাহলে খাতা নিয়ে নিবে। তো একজন ফোন বের করছে, তো ফ্যাকাল্টি ফোন ধরতে পারছে, তো খাতা নিয়ে নিছে, ঠিক আছে। তো এইরকম তারা প্রেজেন্ট করছে, নর্মালি ফেলস, বাট তারা ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করছে। সো এই প্রেজেন্টেশন দেওয়ার আমার মূল যে টার্গেট, সেটা হচ্ছে আমরা অনেকেই আমাদের কথা বলার মধ্যে জড়তা থাকে, আমরা হয়তো দুজন মানুষের সামনে কথা বলতে পারি না ঠিক মতো, তাই না? হয়তো আমরা স্টেজ ফিয়ার আছে, আমরা হয়তো স্টেজে কখনো উঠি নাই, বা 10 জন মানুষের সামনে কখনো আসি নাই। সো তোমার কোর্সে প্রেজেন্টেশন দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে তুমি যেন একটা টপিক সুন্দরভাবে সহজভাবে প্রেজেন্ট করতে পারো, এবং সামনে যে মানুষটা আছে সে যেন বুঝতে পারে ক্লিয়ারলি, এবং তোমার যেন জড়তা ভাঙবে। সো আমার কোর্সের প্রেজেন্টেশন, আমি তোমার নলেজের ডেপথ দেখবো না, যে তুমি কত জ্ঞানী, এটা দেখবো না। আমি দেখবো যে তুমি যতটুকু জানো ততটুকু ইজিলি, সুন্দরভাবে, ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে পারতেছো কিনা। বোঝা গেছে কনসেপ্ট? জি স্যার। ওকে। জি স্যার। গ্রুপ তোমার 5 জনেরই হবে, সময় হবে প্রেজেন্টেশনের 3 to 4 মিনিট, ঠিক আছে, 4 মিনিটের বেশি সময় থাকবে না। সো তোমরা গ্রুপ বানানো শুরু করো, টপিক চুজ করতে শুরু করো, এবং এই এরকম ইন্টারেস্টিং চিন্তা করো, এবং স্লাইড তো অবশ্যই বানাইতে হবে, স্লাইডের মধ্যে এই এক্সাম্পল গুলো দিবা। যদি 5 জন মেম্বার থাকো, অ্যাটলিস্ট নট নেসেসারি যে 5টা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল থাকতে হবে, বাট 5 জনের জন্য ইনভলভমেন্ট থাকে ওই প্রেজেন্টেশন দেওয়াতে। কেউ শুধু লাস্টে এসে থ্যাংক ইউ স্লাইড বলবা, তাহলে কিন্তু নাম্বার পুরো গ্রুপেরই কমবে। বুঝা গেছে? ঠিক আছে, এইভাবে তোমরা প্রেজেন্টেশনের প্রিপারেশন নিতে থাকো। ওকে, অ্যাটেন্ডেন্স দাও। ডি সেকশন, সি সেকশনের কি কেউ জয়েন করছিলা? সি সেকশনের কেউ আছে? নাই। ওকে, 0 to 1